Subscribe now and press the bell icon for listening various Bengali audio stories. ভিন্ন স্বাদের গল্প শুনতে এখনই সাবস্ক্রাইব করুন সংকেত অডিও স্টোরিজ। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? সংকেত অডিও স্টোরিতে আজ আপনারা শুনবেন অনিরুদ্ধ বোসের লেখা ছোট মামার বিপদ। বিশেষ সহযোগিতায় ঋতুরা স্টুডিও এবং 62 FPS স্টুডিও। আপনারা যদি আমাদের চ্যানেলে আজ নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না সংকেত অডিও স্টোরিজ। আজকে গল্প পাঠে এবং গল্পের সূত্রধার আমি অরূপ। শুরু হচ্ছে আমাদের আজকের গল্প ছোট মামার বিপদ। ভূত আছে না নেই এই নিয়ে সেদিন 303 ক্লাবে তর্কটা চলছিল বেশ জোর কদমে। বাইরে প্রবল বৃষ্টি, তার উপর সেই সন্ধে থেকে লোডশেডিং। ক্লাবের মেঝেতেই শতরঞ্জি পেতে বসে আছে ক্লাবের 3 জন মাথা, ময়ূক, তন্ময় এবং রাজু ওরফে রাজশেখর। তন্ময় সিগারেটে একটা টান দিয়ে বলল, আরে রাজু, কি বলছিস কি তুই? আরে নিজের চোখে দেখেছি আমার মামার বাড়ির পাড়ায় একজনকে ভূতে ধরেছিল। আরে ওখানে জল জ্যান্ত 100 লোকের মাঝে এই তর তর করে গাছে উঠে গেল কয়েক মুহূর্তের মধ্যে, তাও আবার দাঁতে করে একটা কলসি নিয়ে। আরে এসব কখনো মানুষের দ্বারা হয়? আমি বিশ্বাস করি ভূত আছে, আমি বিশ্বাস করি। তন্ময়ের কথার মাঝখানে টিপ্পনি কেটে রাজু বলল, এই রাগ তো তোর দাঁতে কলসি করে কামড়ানো যত সব কিছু গাঁজাখুরি গল্প শুনিয়ে লোকের কাছ থেকে পয়সা আদায় করার ফিরিঙ্গি আর কিছুই না। তোরা আজকালকার শিক্ষিত ছেলে হয়ে এইসব গাঁজাখুরি বিষয় বিশ্বাস করিস শুনে আমার অবাক লাগছে। আরে ভূত টুত বলে আদৌ কিছু হয় না। রাজুর কথা শেষ হতে না হতেই কাঠের দরজাটা ক্যাঁচ করে খুলে গেল, আর সেখান থেকে শোনা গেল একটা গলার আওয়াজ। কে বলল ভূত বলে কিছু হয় না? ভূত আছে। চমকে উঠল সকলে। ময়ূক জিজ্ঞেস করলো, আরে সৌমেন না, তুই তো তোর মামার বাড়িতে গেছিলি, ফিরলি বা কবে? আরে ভিতরে ভিতরে ভিতরে। ইস, ভিজে তো একেবারে চুপসে গেছিস। সৌমেন ধীরে ধীরে ভিতরে ঢুকে এলো। রাজু গামছাটা বাড়িয়ে দিল সৌমেনের দিকে। গামছা দিয়ে গা মুছতে মুছতে সৌমেন বলল, হ্যাঁ, মামার বাড়ি থেকেই তো ফিরছি। মাঝপথে বর্ষায় ধরা করলো, তাই আর বাড়ি না গিয়ে ডাইরেক্ট ক্লাবে ঢুকে এলাম। তোর একটু আগে বলছিলি না যে ভূত বলে কিছু হয় না? আমি স্বয়ং এমন এক ভূতের অভিজ্ঞতার শিকার হয়েছি, তা তোদের আজকে বলবো। একটা সিগারেট দে তো, আমারগুলো একেবারে ভিজে চুপসে গেছে। তন্ময় পকেট থেকে একটা সিগারেট বের করে সৌমেনকে দিল। সৌমেন সিগারেট জ্বালিয়ে মেঝেতে বসে চোখ বন্ধ করে ধোঁয়া টেনে তারপর ধীরে ধীরে বলল, তোর মতো বিশ্বাস করতাম না রে রাজু, আর বিশ্বাস করবো বা কি করে? শহরের ঝলমলে আলোর মধ্যে থেকে অন্ধকারের যে একটা জগৎ আছে, অশরীরীদের একটা জগৎ আছে, তা আমরা সকলেই মাঝে মাঝে ভুলে যাই। কিন্তু গ্রাম বাংলার আনাচে কানাচে এমন কিছু রহস্য আজও লুকিয়ে আছে যা আমাদের ভাবনারও বাইরে। মানা না মানা সেটা তো নিজের ব্যক্তিগত ব্যাপার। তোরা তো জানিস যে কয়েকদিন আগে আমার মামার বাড়ি কেলুয়াগঞ্জে গিয়েছিলাম। সেখানে একটা অদ্ভুত অভিজ্ঞতা হয়েছে আমার। সেই গল্পই তোদেরকে বলি, শোন তাহলে। বিশ্বাস অবিশ্বাস পরের কথা। অবশ্য তোদের বিশ্বাস করানোর কোনো ইচ্ছাও আমার নেই, শুধু নিজের অভিজ্ঞতাটাই তোদেরকে খুলে বলছি। আমি যখন ট্রেন থেকে কেলুয়াগঞ্জে নামলাম তখন দিনের আলো নিভে এসেছে। কখন যেন অন্ধকার তার কালো চাদর বিস্তার করতে শুরু করেছে চতুর্দিকে। আমি নেমে পড়ার কিছু মুহূর্ত পরেই ট্রেনটা বিশাল কালো ধোঁয়া উড়িয়ে অদৃশ্য হয়ে গেল সামনের কুয়াশার মধ্যে। ভালো করে এদিকে ওদিকে চেয়ে দেখলাম স্টেশনটা বেশ নির্জন হয়ে গেছে ইতিমধ্যে। স্টেশন চত্বরে দু একটা
টিম টিম করে গ্যাসের বাতি জ্বলছে বটে, কিন্তু সেই আবছা আলো আঁধারিতে স্টেশনটা যেন আরো বেশি নিঃসঙ্গ হয়ে উঠেছে। কাঁধের ব্যাগটা ভালো করে শক্ত করে ধরে স্টেশন থেকে নিচে পা বাড়ালাম। কেলুয়াগঞ্জে এর আগে আমি এসেছিলাম প্রায় বছর 12 আগে, তাই দীর্ঘ 12 বছর পর যখন কেলুয়াগঞ্জের মাটিতে প্রথম পা দিলাম, তখন মামার বাড়িতে কাটানো ছোটবেলার সেই সমস্ত দিনগুলো স্মৃতির অতল থেকে যেন ভেসে আসতে চাইল। স্টেশন থেকে নেমে সরু মাঠের রাস্তা ধরে এগিয়ে চললাম। শীতকাল, তাই দুপাশের ক্ষেতের ধানগুলো কেটে নেওয়া হয়েছে। ধুধু করছে শুধু মাঠ আর মাঠ। মাঝখান দিয়ে শুধু ধুলোর রাস্তা সোজা সরু হয়ে চলে গেছে। রাস্তার দুধারে মাঝখানে দু একটা খেজুর আর তাল গাছ দাঁড়িয়ে আছে। ছোটবেলায় দাদু, দিদা, বড় মামা সবার সঙ্গে কাটানো সেই দিনগুলো যেন আবারও ফিরে ফিরে আসতে চাইল জীবনে। মনে পড়ে গেল ছোট মামার কাঁধে কাঁধে সারা পাড়া ঘুরে বেড়াতাম। কখনো দুপুরবেলায় দাদুর কোলে বসে রূপকথার গল্প শুনতে শুনতে কখন যেন ঘুমিয়ে পড়তাম। দিদার হাতে চিংড়ি মাছ মাখা এখনো বেশ জিভে লেগে আছে। মনটা যেন বিষাদগ্রস্ত হয়ে যায় কোন ভাগে। সত্যি কিভাবে যেন ছবির মতো দিনগুলো কেটে গিয়েছিল। বাবা মা মারা যাওয়ার পর দাদু দিদা কখনো আমাকে বাবা মায়ের অভাবটা বুঝতে দেয়নি। আমি তখন অনেকটাই ছোট। তারপর বড় মামাই আমাকে ভর্তি করে দিয়ে এসেছিল কলকাতা স্বামী অভয়ানন্দ ছাত্রাবাসে। এই 12 বছরে একবারের জন্য আমার সঙ্গে মামার বাড়ি থেকে কেউ দেখা করতে আসেনি। তোরা তো জানিস যে বর্তমানে আমি এখন স্কুল শিক্ষকের চাকরিটা পাই। এই 12 বছর কেন কেউ দেখা করতে আসেনি বা খোঁজ নেয়নি তার জবাব চাই আমি। ভাবতে ভাবতে যেন গলা বুঝে আসছিল আমার। হাঁটতে হাঁটতে যখন গেওয়াতলা খেওয়াঘাটের সামনে এসে দাঁড়ালাম, তখন চারপাশটা দেখে অবাক হয়ে গেলাম। নদীর খেয়াঘাটটা বেশ বদলে গেছে। আশেপাশে বেশ কয়েকটা গুমটি দোকান রয়েছে। নদীর ওপারটা কেলুয়াগঞ্জ, ওটাই আমার মামার বাড়ির গ্রাম। আশপাশটা একটু বদল হয়ে গেছে দেখে ভালোই লাগলো, কিন্তু মুশকিল হলো এখানে এখনো ইলেকট্রিক এসে পৌঁছায়নি। আমি কলকাতার ঝাঁ চকচকে আলোর মধ্যে মানুষ হয়েছি, তাই অজপাড়া গায়ে এসে হারিকেন লণ্ঠনের আলোয় চোখ সইয়ে নিতে একটু সময় লাগবে বই কি। যদিও সপ্তাহখানেকের বেশি থাকতে পারবো না, নতুন চাকরি, তাই ছুটি নেওয়া বেশি যাবে না। পাশের একটা দোকানের বেঞ্চিতে ব্যাগটা নামিয়ে রেখে একটা সিগারেট চেয়ে নিলাম দোকানদারের কাছ থেকে। সিগারেটে টান দিতে দিতে দেখলাম খেয়াঘাটে আরও জনসাতেক লোক জমা হয়ে আছে। তারাও বোধহয় উপারেই যাবে। কিছুক্ষণের মধ্যেই মাঝি হাঁক ফেড়ে সকলকে নৌকায় উঠে আসার জন্য অনুরোধ করলো। সকলে নৌকায় উঠে এসো, নৌকা ছেড়ে দেবে। কাঁধের ব্যাগটা তুলে নিয়ে উঠে পড়লাম নৌকায়। নদীটা খুব একটা চওড়া নয়। নদীর যে কি নাম তাও ঠিক মনে করতে পারলাম না, অবশ্য পরে মনে পড়ল। নদীটার নাম হোগল ডুগরি। নৌকায় কোনো ছই নেই। যারা আছে তারা যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে দাঁড়িয়ে আছে। নদীর ওপারে খেয়াঘাট থেকে দু একটা মৃদু আলোর রেখা দেখা যাচ্ছে। বোঝা যায় হয়তো সেগুলো এরকমই কোনো ছোটখাটো দোকানঘর হবে। নৌকা এসে পাড়ের ঘাটে লাগতেই সবাই ঝটপট নেমে পড়ল। সিমেন্ট দিয়ে বাঁধানো ঘাট থেকে উপরে উঠে রাস্তায় দাঁড়াতেই আশেপাশের সমস্ত যাত্রীগুলো কোথাও যেন এদিক ওদিকে চলে গেল। এখান থেকে মামার বাড়ি বেশ কিছুটা দূরে, তাই হেঁটে যাওয়া এত রাতে সম্ভব নয়। তারপর গ্রামগঞ্জ, কোথাও সাপখোপ বা দুষ্টু লোক যদি থাকে তাহলে তো বিপদ। এখন যদি একটা সাইকেল রিক্সা ভাড়া করা যায় তাহলে সুবিধা হবে। এইসব ভাবছি আর এদিক ওদিকে তাকাতেই চোখে পড়ল পাশে একটা ভ্যান রিক্সা দাঁড়িয়ে আছে। চালক সেই রিক্সার উপরে গামছা মুড়ি দিয়ে টান টান হয়ে শুয়ে আছে। হাসতে হাসতে এগিয়ে গেলাম সেই দিকে। ও রিক্সা দাদা, ও দাদা, বলছি যাবেন নাকি সামনে? খ্যাক খ্যাক করে কাঁচতে কাঁচতে মুখ থেকে গামছা সরিয়ে উঠে বসলেন অতি বৃদ্ধ একজন লোক। মাথার চুলগুলো সব পাকা, কানে বড় একটা দুল পড়া, মুখের চামড়াগুলো কুঁচকে গেছে।
বুড়োর গায়ের রং যে মিশমিশে কালো তা বুঝতে কোনো অসুবিধা হলো না আমার। পাশেই জ্বলতে থাকা লণ্ঠনটা তুলে নিয়ে আমার মুখের কাছে ধরে লোকটি বলল, 5 টাকা লাগবে বাবু, এত রাতে ওদিকে যাব না, যদি 5 টাকা দেন তাহলেই কি যাব। দরদাম করতে অভ্যস্ত নই আমি, তাই 5 টাকাতেই রাজি হয়ে গেলাম। চাঁদের রাতে সাদা কুয়াশার চাদর বিস্তার করতে শুরু করেছে চতুর্দিকে। রাত যতই গভীর হচ্ছে আশেপাশটা ততটাই ঘোলাটে হয়ে যাচ্ছে। চারিদিকটা যেন নিঝুম হয়ে গেছে। দুপাশ থেকে কানে ভেসে আসছিল ঝিঝি পোকার তারু স্বরে চিৎকার। সাইকেল ভ্যানটা এগিয়ে চলেছে উঁচু নদীর বাঁধের উপর দিয়ে। মাঝে মাঝে দেখতে পাচ্ছি নদীর ভেতরে দু একটা জেলে নৌকা মাছ ধরছে। তাদের ছইয়ের মধ্যে জ্বলতে থাকা ছোট মিটমিটে আলোটা অস্পষ্ট দেখা যাচ্ছে। হঠাৎই নিস্তব্ধতা ভেঙে ভ্যান চালক সেই বৃদ্ধ প্রশ্ন করল, তো বাবু কি কলকাতা থেকে আসা হচ্ছে নাকি? এত রাতে কাদের বাড়ি যাবেন বাবু? আগে হ্যাঁ, কলকাতায় একটা স্কুল শিক্ষকের কাজ করি। কেলুয়াগঞ্জে ঠাকুর বাড়ি আপনি নিশ্চয়ই চেনেন। দীনদয়াল ঠাকুর আমার দাদু, ওনার নাতি আমি। বহু বছর পর মামার বাড়ি যাচ্ছি। বৃদ্ধ যেন বেশ অবাক বিস্ময়ে আমার দিকে ঘাড় ঘুরিয়ে জিজ্ঞেস করলো, কি বললেন বাবু? আপনি দীনদয়াল ঠাকুরের বাড়ি যাবেন? কিন্তু ও বাড়িতে তো। মুখের কথা শেষ হতে পারল না বৃদ্ধের। হঠাৎই ঘ্যাচাং করে একটা শব্দ হয়ে রিক্সাটা আটকে গেল একটা নরম জায়গায়। কি হলো? রিক্সাটা এমন আটকে গেল কেন? আগে দেখছি বাবু, কিছুদিন হলো বৃষ্টির জলে মাটির রাস্তা একেবারে কাদা হয়ে গেছে। কোথাও হয়তো জল জমেছিল, সেখানেই চাকাটা আটকে গেছে। আমি এক্ষুনি দেখছি বাবু, আপনি বসুন, আপনি বসুন। এই বলে বৃদ্ধ ভ্যান চালক রিক্সা থেকে নেমে হারিকেনটা নিয়ে চলল চাকার দিকে। আমি ততক্ষণে গাড়ি থেকে নেমে পাশে দাঁড়িয়ে পকেট থেকে আর একটা সিগারেট বার করে ভ্যান চালকের উদ্দেশ্যে জিজ্ঞেস করলাম, হ্যাঁ, তুমি কি একটা বলতে গিয়ে থেমে গেছিলে? বউ বাড়িতে। বৃদ্ধ ভ্যান চালক যেন একটু থমকে গেল। তারপর হাত দিয়ে রিক্সা ঠেলে উপরের দিকে টানতে টানতে বলল, ও কিছু নয় বাবু, ও কিছু নয়। তবে আপনারই বলবো যে একটু চোখ কান খোলা রাখবেন বাবু। এই নিজে চোখে অবশ্য কিছু দেখিনি, বহু লোকের কাছে শুনেছি যে ও বাড়িতে নাকি ভূত আছে। ও বাড়ি ভালো না বাবু, ও বাড়ি ভালো না। এই বাড়িতে কিছু একটা থাকে বাবু, ও বাড়িতে কিছু একটা থাকে। কথা শেষ হতে না হতেই কাছে কোথাও একটা শিয়াল তারু স্বরে ডেকে উঠল। সেই শিয়ালের গলার আওয়াজ শুনলে বুকের ভেতরটা যেন থম মেরে যায়। বেজায় রাগ হলো, ধমকে সুরি ভ্যান চালককে বললাম, কিছু একটা থাকে নয়, ও বাড়িতে আমার ছোট মামা থাকেন। আমার দাদু দিদা মারা যাওয়ার পর উনি বাড়িতে আছেন। যত সব। বলি সন্ধেবেলায় গাঁজা ফাঁজা খেয়েছো নাকি? নাও নাও তাড়াতাড়ি চলো, কত রাত হলো কে জানে। ভ্যান চালক আর কোনো কথা বললেন না। তিনি ধীরে ধীরে আবার ভ্যানের প্যাডেলের পা দিয়ে চাপ দিলেন। ভ্যান চলতে শুরু করলো। সাদা কুয়াশার আবরণ ভেদ করে ভ্যানটা এসে দাঁড়ালো একটা প্রকাণ্ড বাড়ির সামনে। ভ্যান চালক এবার বলল, বাবু আমার পাওনা কোনটা মিটিয়ে দিন, আমি এখন চলে যাব। আমি এখানে থাকবো না বাবু। আর আপনি আপনি একটু একটু সাবধানে থাকবেন বাবু, একটু সাবধানে থাকবেন। আমি আর দেরি না করে ভ্যানওয়ালার পাওনা গন্ডা মিটিয়ে দিয়ে তাকে বিদায় দিলাম। বাড়িটা একটা শ্মশান পুরীর মতো দাঁড়িয়ে আছে। ছোটবেলায় যে মামার বাড়ির অলিগলি আনাচে কানাচে খেলাধুলো করে বড় হয়েছি, আর সেই অলিগলিগুলোই আনাজ কানাজগুলো কেমন যেন অচেনা লাগছে। সব কতটা বদলে গেছে এই কয়েক বছরে। বাড়িটার উঠোনে বড় বড় ঘাসে ভর্তি হয়ে গেছে, বোঝা যায় বহুদিন ছাঁটাই করা হয়নি। বাড়ির দেওয়ালগুলোতে কেমন যেন কালো ছ্যাতলা পড়ে গেছে। আমার বেশ আশ্চর্য লাগলো।
এই বাড়িতে কি সত্যি কেউ থাকে না? আস্তে আস্তে এগিয়ে গেলাম বাড়ির ভেতরে। সামনে উঠোন পেরিয়ে সিঁড়ি দিয়ে উঠেই একটা প্রকাণ্ড কাঠের সেকেলে দরজা। আশেপাশে ভালো করে নজর রাখলাম, কিন্তু কোনো আলোর রেখা বা ওই জাতীয় কিছু চোখে পড়ল না। কিছুক্ষণ চুপ করে থেকে ভাবলাম যে ছোট মামাও কি বাড়ি ছেড়ে চলে গেছে কোথাও, নাকি বাড়ির ভেতরেই আছে। যাই হোক, দেখা যাবে। এগিয়ে গিয়ে বেশ জোরেই বার দুয়েক দরজায় কড়া নাড়লাম। তারপর মিনিট খানিক চুপ করে দাঁড়িয়ে থাকার পর আর একবার কড়া নাড়তে যাব, এমন সময় দরজাটা প্রকাণ্ড শব্দ করে খুলে গেল ভেতর থেকে। দরজা খুলে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখলাম দরজার উপরে দাঁড়িয়ে আছে কালো চাদর মুড়ি দেওয়া একটা কালো রোগা লোক। লোকটাকে দেখে বুকের ভেতরটা ধড়াস করে উঠল। অন্ধকারেও যেন লোকটার চোখ দুটো জল জল করছে। লোকটার হাতে ধরা আছে একটা ছোট লণ্ঠন জাতীয় কিছু। এবার লোকটা এক পা করে বাইরে বেরিয়ে এসে লণ্ঠনটা আমার মুখের কাছে ধরল। তাতে লোকটার মুখটাও স্পষ্ট দেখতে পেলাম। আর দেখেই চমকে উঠলাম, ছোট মামা। ছোট মামার একই চেহারা হয়েছে, রোগা হয়ে গেছে, শীর্ণ হয়ে গেছে, চোখ মুখগুলো যেন বসে গেছে। কখনো স্বপ্নেও কল্পনা করতে পারিনি যে আমার দশাসই চেহারা ছোট মামার এইরকম দশা হবে। চোখ ফেটে জল আসতে চাইল। অজান্তেই কখন যেন মুখ থেকে বেরিয়ে গেল, ছোট মামা, আমাকে চিনতে পারছো? আমি সৌমেন। বুঝতে পারলাম যে সামনে দাঁড়িয়ে থাকা ছোট মামার চোখ মুখে কয়েক মুহূর্তের জন্য একটা খুশির ঝলক খেলে গেল। তারপর সেটা হঠাৎই কোথাও যেন কর্পূরের মতো উবে গেল। ছোট মামা বললেন, সোমু, আরে কতদিন পর দেখলাম তোকে, আয় আয় ভিতরে আয়। কথাটা বলেই ছোট মামা যেন একবার বাইরে কি উঁকি মেরে দেখে নিল, তারপর তাড়াতাড়ি ঘরের দরজা বন্ধ করে দিল। মনে হলো যে ছোট মামা কিছু একটা দেখে খুব ভয় পেয়েছে, বা কোনো কিছুর জন্য ভয়ে ভয়ে আছে খুব। ঘরের মধ্যে ঢুকে বুঝতে পারলাম ঘরটায় কেমন যেন একটা ভ্যাপসা বহুদিনের পচা গন্ধ আসছে নাকে। ঘরটা বোধহয় পরিষ্কার করা হয়নি। পাশাপাশি দুটো ঘর। পাশের ঘরটায় ছোট মামা থাকেন, আর আমার ঘরটা খুলে দিয়ে বলল, তুই জামা কাপড় ছেড়ে বিছানায় বস, আমি তোর জন্য চা নিয়ে আসছি, তারপর এসে সবকিছু শোনা যাবে। বিছানার ব্যাগপত্রগুলো রেখে জামা কাপড় ছেড়ে বসলাম। কিছুক্ষণের মধ্যে ছোট মামা চা নিয়ে এসে হাজির হলো। তারপর বিছানার উপর প্লেট নামিয়ে রেখে পাশে একটা টুলের উপরে বসে পড়লেন। ছোট মামার চেহারা দেখে আমার এতটাই কষ্ট হচ্ছিল তা আমি বলে বোঝাতে পারবো না। ছোট মামা বললেন, এতদিন পর তুই এসেছিস, খুব ভালো লাগছে সোমু। কিছু মনে করিস না, বরদা তোকে সেই ছাত্রাবাসে ভর্তি করে দেওয়ার পর আমাদের বাড়িতে এমন কিছু ঘটে গিয়েছিল, তারপর থেকে জীবনটা কেমন যেন সব ওলট পালট হয়ে গেল রে। তুই এতদিন এসবের থেকে বাইরে ছিলি, ভালো ছিলি, তবে এখানে এসে তুই ঠিক করিসনি। এখানে সবকিছু আর আগের মতো নেই, কিচ্ছু আগের মতো নেই। কথাগুলো বলতে বলতে হঠাৎই ছোট মামা চুপ করতে বললেন। তারপর কান খাড়া করে কিছু যেন শুনতে লাগলো। আমি ছোট মামাকে জিজ্ঞেস করলাম যে, ছোট মামা, তোমার কি হয়েছে? তোমার এমন চেহারা ভেঙে গেছে কেন? হ্যাঁ, আসলে ওই বাবা মা মারা যাওয়ার পর থেকে আমিও মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে এতটা বছর কাটিয়ে এসেছি, আর কিছুই না। সেই জন্য চেহারাটা একটু খারাপ হয়ে গেছে। তুই তো জানিস আমার বাবা মায়ের কত প্রিয় ছিলাম আমি। হ্যাঁ, ছোট মামা কথাগুলো বলল ঠিকই, কিন্তু আমার যেন কোথাও একটা খটকা লাগছে। মানসিক যন্ত্রণা যতই থাকুক না কেন, ছোট মামার এইভাবে তার দশাসই চেহারা ভেঙে যাওয়া, চোখের তলায় কালি, মাথায় টাক পড়ে যাওয়ার আর গায়ে কালশিটে মার্কা দাগ পড়ে যাওয়ার লক্ষণ
ভালো নয়। ছোট মামা বললেন, অনেক রাত হলো, শোন, রান্নাঘরে দেখবি খাবার ঢাকা দেওয়া আছে। খেয়ে দিয়ে শুয়ে পড়িস, বুঝলি? আমার সঙ্গে তোর আবার দেখা হবে কাল সকালে। আমি এখন চলি, আমার কিছু জরুরি কাজ আছে, বুঝলি? বলেই ছোট মামা হন হন করে ঘর থেকে বেরিয়ে চলে গেলেন। এবার বেশ আশ্চর্য লাগলো। এতদিন পর ছোট মামার সঙ্গে দেখা, সুখ দুঃখের কত কথাই জমেছিল মনের মধ্যে, কিন্তু ছোট মামার এমন আচরণ দেখে মনে মনে খুব কষ্ট পেলাম। ভাবলাম কাল সকালেই যা হোক কথা বলা যাবে, কিন্তু বুঝে পেলাম না যে এত রাতে ছোট মামার কি এমন কাজ থাকতে পারে। সবকিছু মাথার মধ্যে কেমন যেন তালগোল পাকিয়ে যেতে লাগলো আমার। এসব হচ্ছেটা কি? এখানে এসে আদৌ কি ঠিক করলাম? কি মনে হতে ব্যাগের মধ্যে থেকে টর্চ লাইটটা বার করে গায়ে একটা গেঞ্জি জড়িয়ে বেরিয়ে এলাম বাইরে। বাড়ির বাইরেটা প্রচণ্ড অন্ধকারে ঢাকা। বাড়ির কোথাও কোনো টেবিল ল্যাম্প বা ওই জাতীয় কিছু জ্বলছে না, শুধু ঘরের কোণে টিম টিম করে একটা লণ্ঠন জ্বলছে। তার আলোতে ভালো করে ঘরের ভেতরটা দেখাও যাচ্ছে না। এই আলো আঁধারির পরিবেশটা কেমন যেন শ্মশানপুরীর মতো মনে হচ্ছে আমার কাছে। হাঁটতে হাঁটতে রান্নাঘরের দিকে গেলাম, আর রান্নাঘরে ঢুকেই অবাক হয়ে গেলাম। গোটা রান্নাঘর জুড়ে মাকড়সার জাল টিকটিকি আরশোলায় ভর্তি। বাঁ হাত দিয়ে জালগুলো সরিয়ে ভেতরে গেলাম। দেখলাম পুরনো কিছু বাসন কুসন, গামলায় কিছু খাবার দাবার ঢাকা দেওয়া। কি মনে হতেই হাত দিয়ে সেই ঢাকা খাবারগুলো উল্টাতেই গাটা কেমন যেন গুলিয়ে উঠলো আমার। প্রচণ্ড নোংরা ইঁটু কাটায় সেগুলো ভর্তি। বুঝতে পারলাম যে বহুদিন হলো এগুলো ব্যবহার হয়নি, আর সেগুলোর মধ্যে পোকা জন্মে গেছে। তাহলে ছোট মামা কেন বলল যে রান্নাঘরে খাবার দাবার আছে, খেয়ে নিতে? ছোট মামা কি পাগল হয়ে গেছে? মনের পঞ্চ ইন্দ্রিয় জানান দিচ্ছে এখানে খারাপ কিছু ঘটছে। কি করব বুঝে উঠতে পারলাম না। আবার ফিরে গিয়ে ঘরের বিছানায় চুপ করে বসে পড়লাম। হাত ঘড়িতে দেখলাম রাত 10:30। টর্চ নিয়ে এদিক ওদিকে ভালো করে খুঁজলাম, কিন্তু ছোট মামাকে কোথাও দেখতে পেলাম না। এবার যেন মনে মনে কেমন ভয় হলো। ভাবলাম যে মামার বাড়িতে এসে ভুল করিনি তো। একবার মনে হলো বাড়ি থেকে বেরিয়ে আশেপাশের দু একটা বাড়িতে গিয়ে একটু জিজ্ঞেস করব যে কি ব্যাপার, কিন্তু পরক্ষণে মনে পড়ল আমার মামার বাড়িটা এমন জায়গায় যেখান থেকে প্রায় বেশ কিছু দূরে অন্য আর কোনো বাড়ি নেই। দাদু একটু নিরিবিলি পছন্দ করতেন বলে এই জায়গায় বাড়িটা করা। এই পরিকল্পনাটাও বাদ দিতে হলো। সে রাতে আর কিছু খাওয়া হলো না। মনের মধ্যে শুধুই দুশ্চিন্তার দানা বাঁধতে শুরু করেছে ইতিমধ্যে। নানা কথা ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম নিজেই জানি না। ঘুম ভাঙল পাখির কিচিরমিচির আওয়াজ শুনে। উঠে বাইরে এলাম। রাতের বেলায় যতটা নিঃসঙ্গ বলে মনে হচ্ছিল বাড়িটাকে, দিনের বেলায় তার কিছুটা অন্তত কেটেছে। ভাবলাম হাত মুখ ধুয়ে এবার আশেপাশটা ভালো করে দেখব। রাতে কিছু খাওয়া হয়নি, খিদেও পেয়েছে বেশ জোরে। বাড়ির বাইরে এলাম। বাড়ির বাইরে দুপাশটা কেমন যেন জঙ্গল আর আগাছায় ভরে আছে। ছোট মামাকে সারা সকাল খুঁজলাম, কিন্তু কোথাও পেলাম না। ভারী আশ্চর্য লাগলো। মনে মনে ভাবলাম এই 7 সকালে ছোট মামা গেলেন কোথায়। নানা কথা ভাবতে ভাবতে খেয়াঘাটের দিকে যেতে লাগলাম। খেয়াঘাটে শুধু একটা খাবারের দোকান চোখে পড়ল। সেখান থেকে চা আর কিছু জল খাবার খেয়ে ফিরে আসছি এমন সময় সেই ভ্যান চালকের সঙ্গে দেখা। সে অবশ্য আমাকে দেখতে পায়নি। আমি তার কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, এই যে দাদা, চিনতে পারছেন? ভ্যান চালক আমার দিকে একটুখানি দেখে নিয়ে একটা পেন নাম ঠুকে বলল, কি যে বলেন কর্তা, আপনারই চিনতে পারবো না। আপনি তুই এই ঠাকুর বাড়িতে উঠেছেন, তাই না? আমি কোনো রকম ভনিতা না করে তাকে সরাসরি জিজ্ঞেস করলাম, আচ্ছা তুমি সেদিন কিছু একটা বলতে গিয়েছিলে ওই বাড়িটা সম্পর্কে, একটু খোলসা করে বলো তো। কেন কর্তা, আপনি কি ও বাড়িতে কিছু দেখেছেন?
না, তেমন কিছু দেখিনি আসলে। বাড়িটাকে আমার কেমন যেন অস্বাভাবিক বলে মনে হচ্ছে। মনে হচ্ছে যেন বাড়ির কোথাও কোনো কিছু গণ্ডগোল আছে। তুমি এখানকার আদিবাসী, তাই তোমাকে জিজ্ঞেস করলাম। তাছাড়াও আমার মামাকে দেখে সুস্থ বলে মনে হলো না। তুমি কি কিছু বলতে পারবে? ভ্যান চালক এবার চোখ বড় বড় করে বলল, এই কথা, এই গ্রাম কিন্তু আগে অনেক পরিবার তাদের ছেলেপুলি সন্তান নিয়ে বাস করত, কিন্তু বেশ কিছু বছর হলো এমন একটা ঘটনা ঘটছে এই গ্রামে প্রতি পূর্ণিমার রাতে যে মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে গ্রাম ছেড়ে পালিয়ে যাচ্ছে। প্রতি পূর্ণিমার রাতে কেউ না কেউ এই গ্রামে মারা পড়ে। সেই ভয়ে গ্রাম ছেড়ে পালিয়ে গেছে অনেকে। একটু যারা সাহসী ছিল তারা নাকি দেখেছি যে পূর্ণিমার রাতে একটা বিশাল দানব আকৃতির কেউ, যার মাথায় দুটো বড় বড় ছাগলের মতো শিং, আর চেহারা মানুষের চাইতে 10 গুণ বড়। তারা হাত পায়ে লম্বা বড় বড় নখ। সে নাকি আপনার ওই মামার বাড়ির মধ্যে ঢুকে গেছে, লোকে দেখেছে সেটা নিজের চোখে। পরে অবশ্য সেখানে গিয়ে কেউ কোনো কিছু দেখতে পায়নি। আমি অবশ্য নিজের চোখে কিছু দেখিনি কর্তা, এই শোনা কথা। তবু আপনারে বলবো, আজ কিন্তু পূর্ণিমা, আপনি একটু সাবধানে থাকবেন কর্তা। আপনার ওই মামার বাড়িটার নামে কিন্তু বহু বদনাম আছে। এত বাড়ি থাকতে ওই দানবীয় মূর্তি আপনার মামার বাড়ি বা কেন ঢুকলো? যাই হোক, আমি চলি কথা। আপনি একটু সাবধানে থাকবেন কথা, একটু সাবধানে থাকবেন। ভ্যান চালকের কথা শুনে হাঁ হয়ে গেলাম। বিশ্বাস করব কি করব না সেটা নিয়েও দ্বন্দ্বে রইলাম। বাড়ি যখন ফিরে এলাম তখনও মামাকে দেখতে পেলাম না। মনে মনে ভেবে নিলাম রাতে ছাড়া হয়তো মামাকে দেখতেও পাবো না। মামা হয়তো কোথাও কাজে গেছেন। দুপুরটা এদিকে ঘুরে কাটালাম। বিকেলের দিকটা একবার ছাদে উঠে দূরে তাকাতেই দেখতে পেলাম সবুজ ধান ক্ষেতের পাশ দিয়ে একটা রাস্তা চলে গেছে বেশ কিছুটা দূরে। সেখানে একটা বড় জলাশয় জাতীয় কিছু আছে। বুঝলাম এখানে হয়তো গ্রামের লোকেরা স্নান করে। বিছানায় এসে বসে পড়লাম। মনে মনে ভাবলাম আজ রাতটা থাকার পর কাল চলে যাব। এখানে মন কাটছে না একদম। সবকিছু যেন কেমন বদলে বদলে গেছে। দাদু দিদা বেঁচে থাকলে হয়তো এই অভাবটা পূর্ণ হয়ে যেত, কিন্তু এখন তারা যখন বেঁচে নেই, এখানে থাকার কোনো মানেই হয় না। এইসব নানা কথা ভাবছি, এমন সময় ছোট মামা ঘরে ঢুকলেন। ছোট মামাকে দেখেই আমি বললাম, সারাদিন কোথায় ছিলে ছোট মামা? তোমাকে কত জায়গায় খুঁজলাম অথচ পেলাম না। ছোট মামা কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, আসলে আমি সারাদিন বাইরে ছিলাম, কাজে ছিলাম। তুই আজকে যেন বাইরে বের হোস না রাতে। হ্যাঁ, আজ পূর্ণিমা, এই ঘরেই থাকবি। এই ঘর থেকে ভিতর থেকে দরজাটা বন্ধ করে দে। আমি চলি, তোর সাথে আবার কাল দেখা হবে। হ্যাঁ। এবার আমার সত্যি বেজায় রাগ হলো। আমি দাঁড়িয়ে উঠে ছোট মামাকে বললাম, তোমার আচরণের এরকম পরিবর্তন দেখে আমি সত্যি অবাক হয়ে যাচ্ছি ছোট মামা। এতদিন পর তোমার সঙ্গে দেখা করতে আসলাম, আর তোমার আচরণের কারণ আমি বুঝতে পারছি না। আমি কাল সকালেই চলে যাব, তারপর জীবনে আর এমুখ হব না। ছোট মামা যেন একটুখানি থমকে দাঁড়ালেন। তারপর আমার দিকে হালকা ঘাড় ঘুরিয়ে হনহন করে বেরিয়ে গেলেন ঘর থেকে। মনে মনে একদম স্থির করে নিলাম যে কাল সকাল হলেই এখান থেকে চলে যাব। আজ রাতটা ভালো ভালো কাটলে হয়। রাতে যে খাওয়া যাবে না সে তো ভালো মতোই বুঝতে পারছিলাম। তাই সঙ্গে করে দুটো পাউরুটি আর কিছু কলা কিনে এনেছিলাম। সে দুটো খেয়ে যখন বিছানায় গায়ে লিয়ে দিলাম, তখন রাত 9টা। নানা কথা চিন্তা করতে করতে কখন যেন চোখের পাতা দুটো ভার হয়ে এলো। কখন যে ঘুমিয়ে পড়লাম নিজেও জানি না। মাঝরাতে হঠাৎ একটা খট করে কি আওয়াজ হওয়াতে ঘুমটা ভেঙে গেল। দরজা খুলে বাইরে এসে দাঁড়ালাম। হালকা আলো আঁধারিতে দেখতে পেলাম ঘর থেকে ছোট মামা বাইরে বেরিয়ে যাচ্ছে।
আমার বেশ আশ্চর্য লাগলো। হাতের টর্চটা নিয়ে আস্তে আস্তে তার পেছন পেছন আসলাম। যদিও সেদিন ছিল পূর্ণিমা, চারিদিকে সাদা চাঁদের আলোয় মোটামুটি স্পষ্ট দেখা যাচ্ছে। দেখলাম ছোট মামা ঘরের প্রধান দরজা খুলে আস্তে আস্তে বাইরে বেরিয়ে যাচ্ছে। খুবই আশ্চর্য লাগলো, নিজে আমাকে আজকে বাইরে বেরোতে না করে কোথায় বেরিয়ে যাচ্ছেন? ব্যাপারটা দেখতে হচ্ছে তো, নিশ্চয়ই এর মধ্যে কোনো রহস্য লুকিয়ে আছে। মনে যেন কৌতূহল চেপে ধরল, আর সেই সঙ্গে কি হয় সবটা দেখব। মামার বাড়ির ডান পাশ দিয়ে একটা সরু রাস্তা চলে গেছে মাঠের ভেতর দিয়ে, যেটা আজ বিকেলে আমি দেখলাম ছাদের উপর থেকে। দেখলাম মামা সেই রাস্তা ধরে সোজা এগিয়ে চলেছে সামনে। আমি তার থেকে বেশ কিছুটা তফাতে আড়াল থেকে থেকে তাকে লক্ষ্য করছি, আর মাঝে মাঝে এক পা দুপা করে এগিয়ে চলেছি। মামা মাঝে মাঝে পিছন ফিরে ফিরে দেখে নিচ্ছে যে কেউ তাকে অনুসরণ করছে কিনা। কিন্তু আমি এমনভাবে নিজেকে গাছের আড়ালে লুকিয়ে রেখেছিলাম যাতে মামা কোনো মতেই আমাকে দেখতে না পায়। আমি হঠাৎ একটা জিনিস লক্ষ্য করে থমকে দাঁড়ালাম। দেখলাম হাঁটতে হাঁটতে মামার চেহারাটা কেমন যেন বদলে যাচ্ছে। একটা ছিপছিপে রোগা লোক হঠাৎ করে বিশাল বড় সড়ো একটা চেহারায় পরিণত হলো। হাতগুলো ঝুলে প্রায় হাঁটুর নিচে ছাড়িয়ে গেছে, আর প্রত্যেকটা আঙুলে ফুটে উঠেছে ধারালো ছুরির ফলার মতো নখ। এবার যেটা দেখে সবচেয়ে বেশি ভয় পেলাম সেটা হলো মামার মাথার দুপাশ থেকে দুটো ছাগলের মতো বড় বড় শিং বেরিয়ে গেছে। বুঝে পেলাম না যে এটা কি ধরনের জন্তুর স্বরূপ। পূর্ণিমার চাঁদের দিকে দেখে নিয়ে একটা তীব্র গর্জন করে সেই জন্তুটা এবার তীব্র বেগে হেঁটে চলল সামনের দিকে। আমার মাথায়ও যেন রোগ চেপে গেল। আমার তখন মনে ভয় ডর বলে কিছু ছিল না, শুধু ছিল কৌতূহল, অবাধ কৌতূহল। যেসব আমার সামনে সব কি ঘটছে, আমার সামনে যা ঘটছে তা কি আদেও সত্যি নাকি সবটাই আমার কল্পনা। এই সময় যে আমার মনের অবস্থা কি হয়েছিল তা শুধু আমি বুঝতে পারবো। শুধু এটুকু বুঝতে পেরেছিলাম যে এখন মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে। বেশ কিছুটা যাওয়ার পর দানবটা ঢুকলো একটা কবরখানা জাতীয় কিছুর মধ্যে। তারপর একটা জায়গায় গিয়ে মাটি খুঁড়তে খুঁড়তে টেনে বার করলো একটা পচা গলা দেহ। বুঝতে পারলাম যে দেহটা কবরখানার কারোরই হবে, কোনো মানুষের গৌর হবে। মতিকায় দানব হাঁটু কেটে বসে সেই দেহ থেকে খুবলে মাংস খেতে লাগলো। মনে হচ্ছে যেন কতদিন অভুক্ত, মনে হচ্ছে যেন পরম উৎকৃষ্ট মানের কোনো আহার সে গ্রহণ করছে। গা গুলিয়ে উঠলো আমার, আর চোখ ফেটে জলও আসলো। এটা কি আমার ছোট মামা? আমার ছোট মামা? এটা হতে পারে না। এইভাবে বেশ কিছুক্ষণ চলার পর দানবটা উঠে দাঁড়ালো। বুঝলাম যে ওর আহার শেষ হয়েছে। উঠে গিয়েই পাশেই বিকেলের ছাদ থেকে যে দিঘিটা দেখেছিলাম সে দিঘির জলে নেমে পড়ল। তারপর মানুষ যেমন করে স্নান করে সেইভাবে কিছুক্ষণ স্নান করে ধীরে ধীরে পুকুর থেকে উঠে আসলো। আমি ঘাপটি মেরে রইলাম একটা ঝোপের মধ্যে অন্ধকারে। এখন যদি কোনো রকম ভাবে সে আমাকে দেখে ফেলে তাহলে আর নিস্তার নেই, কারণ সে এখন আমার ছোট মামা নয়। ধীরে ধীরে দানবটা আবার সেই রাস্তা ধরে বাড়ির দিকে এগিয়ে যেতে লাগলো। আমি আবার তার পেছন অনুসরণ করতে লাগলাম। এরপর দেখলাম যে অতিকায় দানবটা বাড়ির কাছাকাছি আসতেই তার চেহারা আবার পরিবর্তন হয়ে যাচ্ছে। ধীরে ধীরে সে আবার ছোট মামার স্বরূপে ফিরে এলো। এবার সে ঘরের মধ্যে ঢুকে সিঁড়ি দিয়ে উপরে উঠে গেল। ছাদের উপরে ছিল একটা ছিলে কোঠার ঘর। আস্তে আস্তে দেখলাম ছোট মামা ঘরের ভেতরে ঢুকে দরজাটা ভেতর থেকে বন্ধ করে দিল। বিছানায় গিয়ে ধপ করে বসে পড়লাম। মাথার মধ্যে সবকিছু যেন তালগোল পাকিয়ে যাচ্ছে। এসব কি দেখছি আমি? আদেও আমি কি স্বপ্ন দেখছি নাকি আমার চোখের সামনে যা ঘটছে সবটাই সত্যি বাস্তব? তার মানে ছোট মামা দিনের বেলায় নিজেকে ঘরে বন্দি রাখে, আর রাত হলে বেরিয়ে পড়ে তার শিকার খুঁজতে।
কারণ সূর্যের আলো সে সহ্য করতে পারে না। এখন স্পষ্ট বুঝতে পারলাম যে এই কারণেই ছোট মামাকে দিনের বেলায় খুঁজে পাওয়া যায় না। আমি ভাবি ছোট মামা হয়তো বাইরে কোথাও কাজে যায়, কিন্তু না, সে এই বাড়িতেই থাকে, ওই চিলে কোঠার ঘরে। কিন্তু এসব কি করে হলো জানতে হবে। কিভাবে জানবো? ছোট মামার কাছে যদি সরাসরি প্রশ্ন করি তাহলে সে যদি আমারই কোনো ক্ষতি করে দেয়, কিন্তু আমাকে জানতেই হবে। আর এইসব কিছুর জন্য আমাকে অপেক্ষা করতে হবে দিনের আলো ফোটার জন্য। নানা কথা ভাবতে ভাবতে কখন যেন চোখের পাতা দুটো বুঝে এসেছিল, নিজেই বুঝতে পারলাম না। ভোর রাতের দিকে ঘুমিয়ে পড়লাম। ঘুম যখন ভাঙল তখন বেলা যে কত তা জানি না। চারিদিকে পাক পাখালির কিচির মিচির কানে আসতে লাগলো। বাইরে দিনের আলো ফুটে যাওয়ার সঙ্গে সঙ্গেই প্রকৃতি আবার তার স্বরূপে ফিরে এসেছে। রাতের সেই ভয়াবহতাটা কিছুটা কেটে গেছে রোদের আলো ফোটার সঙ্গে সঙ্গে। ধীরে ধীরে চিলেকোঠার ঘরের দিকে সিঁড়ি বেয়ে এগিয়ে গেলাম। ঘরের দরজাটা বন্ধ করা। হাতের আলতো আঙুলের চাপে অল্প একটু ফাঁকা করে নিজের শরীরটা যতটা সম্ভব ছোট করে দরজার ভেতর থেকে ঘরের ভেতরে প্রবেশ করলাম। তারপর দরজাটা আবার বন্ধ করে দিলাম। ঘরের এক কোণায় দাঁড়িয়ে ছোট মামার নাম ধরে ডাকলাম, ছোট মামা, ছোট মামা। বার দুই ডাকার পর অন্ধকারের ওপার থেকে উত্তর এলো, সমু, তুই এখানে কেন এলি? এখান থেকে চলে যা, এখানে বড় বিপদ। তুই চলে যা সমু, সমু চলে যা, চলে যা সমু। আমার ততক্ষণে জেদ চেপে গেছে। আমি ছোট মামাকে বললাম, তোমার কি হয়েছে ছোট মামা? কাল রাতে আমি কিন্তু সবকিছু লক্ষ্য করেছি, আমি সবকিছু দেখে ফেলেছি মামা। এবার তুমি আমাকে সত্যি কথাটা বলো ছোট মামা, তোমার কি হয়েছে? এসব কি করে হলো? কিছুক্ষণ চুপ করে থাকার পর ছোট মামার ওপার থেকে উত্তর এলো, তুই যখন সবটা দেখেই ফেলেছিস তখন তোর কাছে লুকিয়েই বাকি করব। কিভাবে যে আমার জীবনে সবকিছু ঘটে গেল তা আমি নিজেও জানি না। ঘটনাটা সূত্রপাত হয় এখন থেকে প্রায় বছর 4 আগে। তুই তো জানিস আমি ছোটখাটো পুজো আচ্ছা করতাম। আমার বেশ কিছু যজমান বাড়িও ধরা ছিল। তো সেবার নকুলকুরের বিশ্বম্ভর মারুজ্যের বাড়িতে তার ছেলের পৈতে উপলক্ষে আমার ডাক পড়ল। উপনয়নের কাজ মিটিয়ে দিন 2 পরে বাড়ির পথ ধরলাম। আমাদের বাড়ি আসতে গেলে সোনামুখীর মাঠটা পেরোতে হয়। বিশাল বড় মাঠ। তুই এখন যা দেখছিস তার থেকেও বড় মাঠ ছিল আগে। এখন তো আশেপাশে 2-4টে বাড়ি ঘর হয়েছে, তখন কিছুই ছিল না। আমি যখন সোনামুখীর মাঠে পা দিলাম তখন বিকেল গড়িয়ে সন্ধে নেমেছে। যখন মাঠের মাঝামাঝি চলে এলাম তখন হঠাৎ আমার কেমন যেন মনে হলো আমার পেছনে কেউ আমাকে অনুসরণ করছে। আশপাশটা ভালো করে দেখলাম, শুধু কালো অন্ধকার ছাড়া আর কিছুই দেখতে পেলাম না। চারপাশ থেকে কানে আসছে ঝিঝি পোকার ডাক। শীতের রাত, ঠান্ডাও পড়েছে বেশ জমিয়ে। মনের ভুল ভেবে আমি আবার সামনের দিকে চলতে শুরু করলাম। চলতে চলতে হঠাৎ আবার মনে হলো পিছনে যেন কেউ আসছে। এবার আমার সন্দেহ রইল না যে নিশ্চয়ই কেউ আমাকে অনুসরণ করেছে। ওর ডাকাত ভেবে মনে মনে ভয় হলো। মনে সাহস নিয়ে চিৎকার করে ডাকলাম, কে ওখানে? সাহস থাকে তোমরা আমার সামনে এসো। এইভাবে বার 2 ডাকার পর দেখলাম অন্ধকারের ভেতর থেকে লাঠি হাতে একজন অতি বৃদ্ধ লোক আমার দিকে এগিয়ে আসছে। আমার সামনে এলো। লোকটাকে বেশ আশ্চর্য লাগলো,
কারণ লোকটার কাঁধে ছিল বিরাট বড় একটা কুঁজ। এত বড় কুঁজের ভারে লোকটার চলতে খুবই অসুবিধা হচ্ছে। চাঁদের আলোয় লোকটাকে স্পষ্ট দেখলাম। কি বিভৎস দেখতে লোকটাকে! চোখ দুটো যেন মৃত মানুষের মতো। কিন্তু এ আমার পিছন পিছন কেন অনুসরণ করে আসছে তা বুঝতে পারলাম না। এবার লোকটা আমার একদম কাছে এসে পড়ল। লোকটাকে দেখে আমার খুব মায়া হলো। তাকে জিজ্ঞাসা করলাম, আপনি কে বুড়ো বাবা? এত রাতে মাঠের মাঝখানে কি করছেন? বুড়ো লোকটি এবার বললেন, আমার বাড়ি আশেপাশেই। আমি চলতে পারছি না, ছেলে আর বউ আমাকে আলাদা করে দিয়েছে। আমার এই কুচকে তারা ঘৃণা করে। আমি কি নিজের ইচ্ছা এই কুচ পিঠে বহন করে নিয়ে বেড়াই? ঈশ্বর আমাকে এমন বানিয়েছে, তাতে আমার কি দোষ? লোকটাকে দেখে এবার সত্যি আমার বেশ মায়া হলো। আমি বললাম, আপনি আমার সঙ্গে চলুন বুড়ো বাবা, আমি আপনাকে বাড়ি দিয়ে আসছি। লোকটা আমার সঙ্গে লাঠি ভর করে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে লাগলো। বুঝতে পারলাম লোকটার হাঁটতে বেশ কষ্ট হচ্ছে। আমি লোকটিকে জিজ্ঞাসা করলাম, আপনার এই ব্যাধির জন্য ডাক্তার বুদ্ধি দেখাননি? খোঁজ কখনো ডাক্তার বুদ্ধি দিয়ে সারানো যায় না বাবা, এক অভিশাপ। কেউ যদি আমার এই অভিশাপ নিজের ঘাড়ে নেয় তবেই আমার মুক্তি। নিজের অজান্তেই যেন মুখ থেকে বলে ফেললাম, যদি তেমন কিছুই থাকতো তাহলে আমি আপনার অভিশাপ কাঁধে নিতাম। আপনার এই কষ্ট দেখে আমার সত্যি খারাপ লাগছে। কথাটা বলা মাত্রই সে লোকটা হট করে থমকে গেল। তারপর খপ করে আমার হাতটা ধরে ফেললো। আমি ভয়ে হাত ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলাম, কিন্তু বুড়োর গায়ে অসম্ভব রকমের শক্তি। সেইবার একটা বিশ্রী রকম খনা গলায় বলল, তুমি নিজে থেকেই যখন আমার অভিশাপ নিয়ে নিলে, সেই জন্য তো আমি এতক্ষণ অপেক্ষা করছিলাম। এইবার এই অভিশাপের ভাগীদার তুমি হবে। আমি তো বেঁচে গেলাম। বলে তীব্র আকাশ বাতাস কাঁপানো হাসিতে হাসতে লাগলো লোকটা। ধীরে ধীরে আমার শরীরটা যেন ভার হতে লাগলো। আমি থরথর করে কাঁপতে কাঁপতে মাটিতে বসে পড়লাম আর জ্ঞান হারিয়ে ফেললাম। আর জ্ঞান যখন ফিরল তখন সকাল হয়ে গেছে। আস্তে আস্তে উঠে বাড়ি ফিরে এলাম। বাড়ি এসে শরীরটা যেন খুব ক্লান্ত লাগছিল। মনে হচ্ছিল শরীরটা যেন খুব ভারী লাগছে। দিন দুয়ের মধ্যেই সুস্থ হয়ে উঠলাম, কিন্তু মুশকিলটা শুরু হলো তারপরেই। দিনের বেলা রোদে বেরোলেই গায়ের চামড়াগুলো যেন পুড়ে যেত, আর প্রত্যেক পূর্ণিমার রাত এলেই আমার শরীরে পরিবর্তন হয়। আমি আর মানুষ থাকি না, আমি অমানুষিকের দানবে পরিণত হই। আমি গ্রামের সবাইকে মেরে ফেলেছি। আমি ধীরে ধীরে বুঝতে পারলাম ওই বৃদ্ধ তার নিজের অভিশাপকে আমার মধ্যে দিয়ে গেছে। তার পিঠের কুঁজটা ছিল তার বাহানা মাত্র। কুঁজের আড়ালে লুকিয়ে ছিল এক অভিশাপ, যা এখন আমি বহন করে নিয়ে বেড়াচ্ছি। আমি দোষী। আমি এখন পিশাচে পরিণত হয়েছি। আমি দিনের বেলায় বেরোতে পারি না,
আমি হাজার প্রশ্নের অতল খুঁজেও বুঝতে পারিনি যে কে ওই বৃদ্ধ ছিল, আর আমি বা কেন অভিশাপ করলাম। এর কোনো উত্তর আমার কাছে নেই। শুধু এটুকু জানি, আমি একমাত্র আমার মৃত্যুর পরে এই অভিশাপ থেকে মুক্তি পাবো। গল্প শুনতে শুনতে স্তম্ভিত হয়ে গেলাম। বুঝে উঠতে পারলাম না কিভাবে ছোট মামার এই অভিশাপ তার নিজের ঘাড়ে নিল। কিন্তু এটুকু বুঝে গেছি যে ছোট মামা এখন আমার সেই ছোট মামা নেই। ছোট মামাকে বাঁচানোর কোনো উপায় আমি দেখতে পেলাম না। আমি বুঝতে পারলাম যে সে যখন আমার কাছে সবটুকু বলে দিয়েছে, তার মানে আজ রাতে আমার ভবলীলাও সাঙ্গ হয়ে যাবে। চট করে ভেবে নিলাম যে এখন আমার কি করণীয়। উঠে দাঁড়িয়ে আস্তে আস্তে খুলে দিলাম ঘরের দরজা, সরিয়ে দিলাম জানলার পর্দাগুলো। ঘরের ভেতরে নিকষ কালো অন্ধকার মুছে গিয়ে ধীরে ধীরে প্রবেশ করল সূর্যের আলো। হঠাৎ যেন জোঁকের মুখে নুন পড়লে যেমন হয়, ছোট মামার মুখের অবস্থাটাও হঠাৎ তেমনই হয়ে গেল। সে চিৎকার করে উঠে দাঁড়ালো। না না, আমি সহ্য করতে পারছি না, এই আলো আমি সহ্য করতে পারছি না। স্পষ্ট দেখলাম যে ছোট মামার সারা গায়ে যেন কালো কালো পোড়া দাগ ফুটে উঠতে লাগলো। সূর্যের আলো গায়ে লাগার সঙ্গে সঙ্গে যেন অ্যাসিডের মতো কাজ করতে লাগলো। তীব্র আর্তনাদ করে ছোট মামা পড়ে গেলেন মাটিতে। তারপর বেশ কিছুক্ষণ দাপাদাপি করবার পর শান্ত হলো ছোট মামা। বুঝলাম ছোট মামা আর ইহ জগতে নেই। পরদিন আমি মামার বাড়ি ছেড়ে চলে আসি। মাঝে মাঝে এখনো মনে হয় যে ছোট মামা যেগুলো বলেছিল তা সবই বানানো, কিন্তু আমার নিজের চোখে সেদিন রাতে যে জিনিসটা দেখেছিলাম তা কি করে অস্বীকার করি বল। পরশু একবার গয়া গিয়ে ছোট মামার নামে একটা পিণ্ড দান করে আসবো। এতক্ষণ শুনছিলেন অনিরুদ্ধ বোসের লেখা ছোট মামার বিপদ। গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলে আজ নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না সংকেত অডিও স্টোরিজ। এরপর অন্য একদিন অন্য এক সময় আমরা অন্য একটি গল্প এনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।